আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই খুব ভালো আছি। বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে আপনাদের নবম শ্রেণীর বিজ্ঞানটাকে খুব সহজ করে দেওয়ার জন্য। আমরা বারবার কিন্তু বলি যে আমরা যখন ক্লাসগুলো দেখছি, ভিডিওগুলো দেখতেছি, অবশ্যই খাতা কলম নিয়ে বসবো, যাতে আমরা আমাদের এই ভিডিওগুলোর যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, যে কথা বলতেছি, এগুলো একটি নোট করব, যাতে আমাদের জন্য সুবিধা হয় এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা বারবার বলি ইন্টারের টপিকগুলো থেকেই কিন্তু আমাদের বইটাকে সাজানো হয়েছে। তো আমরা যদি সামনে ইন্টারে সায়েন্স নিতে চাই বা সায়েন্সটাকে ভালোবেসে থাকি, তাদের জন্য অবশ্যই এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলা হয়েছে? দ্বিতীয় সূত্র। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে এটা সাধারণত হচ্ছে ভরবেগের সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে সাধারণত ভরবেগের সূত্র, এবং এইখানে আসলে বলা হয়েছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। এটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। তো এই সূত্রটাকে আমরা এখানে ছোট্ট করে লিখে রাখলাম। এই সূত্রের প্রত্যেকটা কথা আমরা সুন্দর করে ডান সাইডে বুঝাই দিব, একটু মনোযোগ দিব, খুব যত্ন সহকারে বুঝতে পারবো এবং খুবই মজার আসলে টপিক এটা। আমাদের স্যার আইজাক নিউটন খুবই সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করেছেন। তো এই টপিকটা নিয়ে আমরা সুন্দর করে একটু আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, লাইন বাই লাইন ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। যেমন কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখন কোনো বস্তু তো আমি বুঝি, বাট ভরবেগটাকে বুঝি কিনা। তো প্রথমে আমরা ভরবেগটা নিয়ে কথা বলি। তো আমাকে প্রশ্ন করতে পারে ভরবেগটা আসলে কি? ভরবেগ কি যদি আমাকে বলা হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে আমাকে যদি বলা হয় যে ভরবেগ কি, তাহলে আমরা লিখবো হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে এই ভরবেগকে প্রকাশ করা হয়। আমরা মনে রাখবো আমাদের বিজ্ঞানের যত ধরনের টপিক আছে, বিজ্ঞানের যত ধরনের আলোচনার বিষয় আছে, প্রত্যেকটা টপিকের মেন কিছু বিষয়, যেমন দৈর্ঘ্য, ক্ষেত্রফল, প্রস্থ, সময়, বেগ, তাপমাত্রা, চাপ, সব কিছুকেই কিন্তু একটা নির্দিষ্ট প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এক প্রতীক আবার একাধিক ক্ষেত্রেও আমরা দেখতে পাই, তবে প্রত্যেকটার জন্য নির্দিষ্ট করে একটা প্রতীক আছে। সেমভাবে এই ভরবেগকে কিন্তু একটা নির্দিষ্ট প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এই ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে, অর্থাৎ ভরবেগকে প্রকাশ করা হয় হচ্ছে পি দিয়ে। পি বলতে আমরা ভরবেগ বুঝে থাকি। তাহলে আমরা ভরবেগ, যেহেতু বস্তুর ভর এবং বেগের গুণফল, তাহলে আমরা লিখতে পারি ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ। এখন এই ভরবেগকে প্রকাশ করা হচ্ছে পি দিয়ে, আর ভর যেটাকে প্রকাশ করা হয় এম দিয়ে প্রকাশ করা হয়, মাস এম। বেগ ভ্যালোসিটি, এর জন্য ভি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে ভরবেগ যেটাকে পি দিয়ে প্রকাশ করে, ভর এম বেগ ভি। তাহলে ভরবেগ ইকুয়াল টু আমরা বলতে পারি ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে এম ভি। এটা হচ্ছে আমাদের ভরবেগের সূত্র। ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে এম ভি। এটা হচ্ছে আমাদের ভরবেগের সূত্র। এখন এই সূত্র থেকে আমরা ভরবেগের এককটা কিন্তু বের করতে পারি, কিভাবে? আমরা যদি একটু খেয়াল করি যে এখানে ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে এম ভি, মানে ভর ইন্টু বেগ। তাহলে ভরবেগের এম হচ্ছে ভর, এম যদি ভর হয় তাহলে ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি
ভরের একক হচ্ছে কেজি, এবং ভি ভ্যালোসিটি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। এই যে এইটাই হচ্ছে আমার ভরবেগের একক, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। একটু কষ্ট করে আমরা মনে রাখবো। এখন ভরবেগ তো আমরা বুঝলাম যে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, যেটা খুবই সহজ, এবং এটা আমরা খুব সহজ একটা সংজ্ঞা আমরা মনে রাখবো, ইনশাল্লাহ আমরা পারবো। কিন্তু এর পরবর্তীতে যদি আমরা কথা বলি যে ভর এবং বেগের গুণফল, ভর তাহলে কি, বেগ তাহলে কি? ভরটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, অলরেডি আমরা জানি, তবে আমি আবার একটু বলে দিচ্ছি। ভর হচ্ছে কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে। একটু সুন্দর করে নোট করে দিব, কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে। তার মানে আমার এই একটা বস্তু, আমি জাস্ট মার্কার দিয়ে উদাহরণটা দিই, যে মার্কার একটা বস্তু, তাহলে এই মার্কারের এই বস্তুতে যে মোট পদার্থ আছে, যতটুকু পদার্থ আছে, এটা হচ্ছে এই মার্কারের ভর। এখন মার্কার থেকে যদি আমি এই খাপটাকে উঠাই নেই, মানে এই খাপটাকে আলাদা করে দিই, এখন এই মার্কারে যতটুকু পদার্থ আছে এই অবস্থায় এইটাই হচ্ছে মার্কারের ভর। তাহলে এই অবস্থায় কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের ভর, এখন এই মার্কারে উপস্থিত যতটুকু পদার্থ আছে সেটাই হচ্ছে মার্কারের ভর। আবার যদি আমি মার্কারের এই খাপটাকে লাগাই দেই, এখন এই অবস্থায় যতটুকু পদার্থ আছে এইটা হচ্ছে মার্কারের ভর। তার মানে কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণ হচ্ছে ভর, সেটা যে কোনো বস্তুই হোক। যেমন আমি যদি শার্ট প্যান্ট জুতা পরা অবস্থায় থাকি তাহলে আমার একটা ভর, আমি যদি জুতা খুলে ফেলি তখন শার্ট প্যান্ট পরা অবস্থায় থাকি তখন কিন্তু আমাদের আরেকটা ভর। অর্থাৎ কোনো বস্তুতে, এইভাবে যে কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে আমরা ভর বলবো। একটু কষ্ট করে মনে রাখবো, এবং ভরের একক হচ্ছে কেজি। একটু কষ্ট করে আমরা যেখানে কেজি লিখছি, তাহলে ভরটা বুঝতে পারলাম। বেগটা কি? বেগ, হোয়াট ইজ বেগ? বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে, বেগকে আমরা প্রকাশ করি ভি দিয়ে। তাহলে বেগ, আমরা উপরে একটু এটা মুছে দিচ্ছি, আমরা যদি একটু মুছে দেই, তো এটা হচ্ছিল আমাদের যদি বেগটা সম্পর্কিত কথা বলি, বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে। বেগ ভি ইকুয়াল টু হচ্ছে সরণ বাই সময়। বেগ ভি ইকুয়াল টু হচ্ছে সরণ বাই সময়। সরণ এবং সময়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, যেটা খুব যত্ন সহকারে আমরা বুঝতে পারবো এবং খুবই সহজ, খুবই মজার। আমরা যদি একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে বোঝাই, যেমন এটা হচ্ছে আমার বাসা, আমি বাসা থেকে যাত্রা শুরু করে আমি কোচিং প্রাইভেটে গেছি, কোচিং থেকে একটা চায়ের দোকানে আড্ডাবাজি দিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি দিচ্ছি, এইখানে হচ্ছে ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি দিচ্ছি আমি এইখানে। তাহলে আমি বাসা থেকে যাত্রা শুরু করে এই সব কিছুতে যে আমি যতটুকু জায়গা অতিক্রম করছি বা যতটুকু পথ আমি হাঁটছি, এই ততটুকু পথই হচ্ছে আমার এই পর্যন্ত যতটুকু দূরত্ব, সেটাই হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব, যেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব, যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করে থাকি, যেটা অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব। অর্থাৎ এইখান থেকে এই বন্ধুদের আড্ডাবাজি দেওয়া পর্যন্ত। এখন এখানে এসে যখন আমি গল্প করতেছি এবং এইখান থেকে আমার বাসা পর্যন্ত এইখান থেকে বাসা পর্যন্ত যে সময়টা বা যে জায়গাটা, এইটুকু হচ্ছে সরণ। এখান থেকে বাসা পর্যন্ত যে জায়গাটা, এটা হচ্ছে সরণ। এটা হচ্ছে কি? সরণ। এখন আমি যদি বন্ধুদের সাথে আড্ডাবাজি দেওয়ার পর বাসায় ফিরে যাই, তাহলে আমার সরণ কিন্তু শূন্য। আমার সরণ নাই। তাহলে আমার কি আছে? সরণ যেহেতু নাই, তাহলে কি আছে? সরণ যেহেতু নাই, তাহলে পুরাটা হচ্ছে আমার তখন অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব হয়ে যাবে। তার মানে দূরত্ব হচ্ছে আমি যেখান থেকে যাত্রা শুরু করে আবার সেখানে চলে আসছি, ওইটুকু হচ্ছে আমার মোট পথটা হচ্ছে দূরত্ব, আর সেখানে সরণের মান কিন্তু শূন্য। আর যদি এমনটা হয় যে আমি বাসা থেকে যাত্রা শুরু করে ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি দিয়ে, চায়ের দোকানে আড্ডাবাজি দিয়ে আবার আমার ফ্রেন্ডদের একটা বাসায় রাত্রি যাপন করলাম, আমি আর বাসায় ফিরলাম না, আমি বাসায় অন্য একটা ফ্রেন্ডদের বাসায় রাত্রি যাপন করতেছি, অর্থাৎ যেখান থেকে যাত্রা করেছিলাম ঠিক সেখানে আর গেলাম না, তখন এই বাসা থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেটা কিন্তু সরণ। আবার আমি এই বাসা থেকে যদি আবার আমার পূর্বের বাসায় ফিরে যাই, তাহলে কিন্তু মোট যে জায়গাটা অতিক্রম করবো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর এখানে ফিরে আসার পর আমার সরণের মান শূন্য হয়ে যাবে। তখন কিন্তু আর সরণ এইটা হবে না, সরণ তখন কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। অর্থাৎ যাত্রা যেখান থেকে শুরু করছি আবার সেখানে ফিরে আসলে সরণের মান শূন্য হয়ে যাবে। আর যদি ফিরে না আসি, যেখানেই লাস্ট অবস্থান করতেছে ওইখান থেকে বাসা পর্যন্ত দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে সরণ এবং দূরত্বের মধ্যে আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়, সরণকে হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সরণকে যদি এস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সরণ হচ্ছে এস, আর হচ্ছে সময়কে আমরা প্রকাশ করি হচ্ছে স্মল লেটারে টি দিয়ে, তাহলে এস বাই টি। তাহলে বেগ ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি।
আর বেগ v = যদি s/t হয়, তাহলে আমি এখান থেকে যেহেতু বেগের সূত্রটা জানি, বেগ v = s/t সূত্রটা জানি, তাহলে এখান থেকে খুব যত্ন সহকারে আমি কিন্তু এককটাও বের করতে পারবো, বেগের এককটা বের করতে পারবো। তাহলে বেগের একক জানার জন্য আবার আমাকে স্মরণের একক জানতে হবে, সময়ের একক জানতে হবে, এবং যেটা আমি খুব যত্ন সহকারে জানি এবং পারি, বুঝি। যেহেতু স্মরণের একক হচ্ছে মিটার, তাহলে স্মরণের একক যদি মিটার হয়, স্মরণের একক মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বেগের একক মিটার পার সেকেন্ড। এখন মিটার পার সেকেন্ড আমরা কিভাবে করলাম, মিটার পার সেকেন্ড কেন দিলাম, যে ms ইনভার্স 1, এটা কিভাবে দিলাম, মিটার এবং এস এটা কি পরস্পরের সাথে কিভাবে আছে, ভাগ আকারে আছে না, যেহেতু ভাগ আকারে আছে আমি জাস্ট কি করছি, এই এসটাকে এখানে গুণ মানে নিচ থেকে ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে আসছি। যখন ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে আসছি তখন এসের উপরে যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা কি উপর থেকে যখন ভাগ থেকে গুণে নিয়ে আসবো তখন অবশ্যই পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে ms ইনভার্স 1 সেটাই আমরা লিখছি এখানে যে ms ইনভার্স 1। তো এইভাবে আমরা এই ব্যাপারগুলোকে মনে রাখবো। এটা ছিল হচ্ছে আমাদের বেগের একক এবং হচ্ছে সূত্রটা। আশা করি এই ভরবেগ থেকে ভর, বেগ, দূরত্ব এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা মনে রাখবো বেসিক ডিফারেন্সটা কোথায়। ইনশাআল্লাহ কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমরা কমেন্ট করব, আমরা অবশ্যই সর্বোচ্চ সময় দিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা ছিল ভরবেগ। তাহলে আমাদের যে সূত্রে বলা হয়েছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে ভরবেগটা আমি বুঝতে পারছি, ভরবেগ বুঝতে পারছি, কিন্তু ভরবেগের পরিবর্তনের হার ব্যাপারটা কেমন, এই জিনিসটা আসলে কেমন, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই জিনিসটাকে আবার একটু মুছে দিতে চাই। এটাকে একটু মুছে দিলাম। আমরা যা যা লিখছি এগুলো একটু কষ্ট করে মনে রাখবো, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এরপরে যদি আমরা চলে যাই, এরপরে আমরা চলে যাব হচ্ছে যে ভরবেগের, আমরা তো ভরবেগ বুঝলাম, বাট ভরবেগের পরিবর্তনের হার কি, ভরবেগের পরিবর্তনের হারটা যদি আমরা এইভাবে বুঝাই একটা উদাহরণ দিয়ে, যেমন এখানে একটা ট্রাক আছে, এখানে একটা ট্রাক আছে এবং এরা একটা রাস্তা দিয়ে চলতেছে এবং এই ট্রাকটা এখান থেকে যাত্রা শুরু করে এইখানে গিয়ে থামছে, এখানে গিয়ে থামলো, এবং এই ট্রাকটা যখন এখানে গিয়ে থামলো, এই ট্রাকের কিন্তু একটা ভর আছে, তাহলে ট্রাকের যেহেতু ভর আছে ট্রাকের ভরকে আমরা m দিয়ে প্রকাশ করতেছি। এই ট্রাকটা যখন এইখানে গেছে অবশ্যই ওই একই ট্রাক এরও ভর আছে, এরও ভর আছে। এখন এই ট্রাকটা প্রাথমিক অবস্থায় যাত্রা শুরু করতেছিল, মানে যখন গাড়িটা একবার প্রাথমিক অবস্থায় ছিল, ট্রাকটা যখন প্রাথমিক অবস্থায় ছিল তার ভর ছিল, পাশাপাশি ওই প্রাথমিক অবস্থায় যখন গাড়িটা স্থির ছিল তখন ওই প্রাথমিক অবস্থায় ট্রাকের ভরও ছিল, ট্রাকের বেগও ছিল। এই প্রাথমিক অবস্থায় বা স্থির অবস্থায় ট্রাকের বেগটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউ দিয়ে, যেটাকে আমরা বলে থাকি আদি বেগ। আদি বেগ, আদি বেগ বলা হচ্ছে এই কারণে, কারণ ট্রাকটা যখন চলা শুরু করছে, বেগে একটা চলা শুরু করছে, তার পূর্বের বেগ, এই জন্য এটাকে আমরা বলতেছি আদি বেগ। অর্থাৎ ট্রাকের প্রাথমিক অবস্থার যে বেগটা স্থির অবস্থায় যখন দাঁড়িয়েছিল তখন ওই অবস্থার যে বেগটা সেটাকে আমরা বলতেছি আদি বেগ, যেখানে ইউ দিয়ে প্রকাশ করা হয়। আদি বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি। আর যখন ট্রাকটা চলা শুরু করছে, চলতে 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 এখানে এসে থামছে, তাহলে এই থামা অবস্থায় এইখানে যেহেতু চলতে চলতে এসে একটা বেগ নিয়ে গতিশীল অবস্থায় এসে থামছে, তাহলে এইখানে এই ট্রাকের ভর তো আছেই, পাশাপাশি এই ট্রাকের যেহেতু গতিশীল অবস্থায় এসে থামছে এই জন্য এর একটা বেগ আছে। কি আছে? বেগ। এই বেগকে আমরা প্রকাশ করে থাকি হচ্ছে ভি দিয়ে, বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে, বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে, এবং যেটাকে আমরা বলে থাকি শেষ বেগ, শেষ বেগ। অর্থাৎ ট্রাকের প্রাথমিক অবস্থায় যখন সে স্থির অবস্থায় দাঁড়ায় ছিল ওই অবস্থায় ট্রাকের ভর ছিল, বেগ ছিল, ভরকে আমরা প্রকাশ করি এম দিয়ে এবং বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে আদিবেগ ইউ দিয়ে, যেটাকে আমরা আদিবেগ বলতেছি। এবং ট্রাক যখন চলতে চলতে গিয়ে থেমে গেছে তখন ওই অবস্থায় ওই ট্রাকের ভর আছে এবং বেগ আছে, সেই বেগটাকে আমরা বলতেছি শেষ বেগ এবং ভরটাকে বলতেছি এম। প্রাথমিক অবস্থায় ভর এবং বেগ আছে, শেষ অবস্থারও কিন্তু ভর এবং বেগ আছে। প্রাথমিক অবস্থায় ট্রাকের ভর আর হচ্ছে বেগ, ভর আর বেগ, এবং পরবর্তী শেষ অবস্থায় ট্রাকের ভর এবং হচ্ছে তার বেগ ভি, শেষ বেগ ভি দিয়ে প্রকাশ করা হয়। এবং তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থার ভরবেগ, এটা হচ্ছে শেষ অবস্থার ভরবেগ। তাহলে এইদের মধ্যে পার্থক্য মানে মাইনাস, এদের মধ্যে পার্থক্য মানে ভর বেগের পার্থক্য, ভর বেগের পার্থক্য। স্বাভাবিকভাবেই আমরা ভিটাকে আগে লিখবো, শেষ বেগ সবসময় বেশি হয়ে থাকে, এই জন্য এম ভি মাইনাস এম ইউ এইভাবে লিখবো। তাহলে শেষ বেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। আমরা যদি ভরবেগের পরিবর্তনটাকে লিখতে চাই তাহলে ভর বেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন হচ্ছে শেষ ভরবেগ, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ,
আদি ভর বেগ। তাহলে শেষ ভরবেগকে আমরা প্রকাশ করি কি দিয়ে? শেষ ভরবেগকে আমরা প্রকাশ করি হচ্ছে এম ভি দিয়ে। শেষ ভরবেগ যেহেতু এম ভি, আর আমরা যেহেতু জানি হচ্ছে আদি ভরবেগ হচ্ছে বিয়োগ হচ্ছে আদি ভরবেগ বিয়োগ আদি ভরবেগ এম ইউ। এই এম ভি মাইনাস এম ইউ হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা বুঝতে পারছি কোনো বস্তুর ভরবেগ, পাশাপাশি বুঝতে পারছি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটা বুঝতে পারছি। এখন আমরা যেটার কথা বলবো সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। জাস্ট আমি এই ভরবেগের পরিবর্তনটাকে যদি সময় দিয়ে ভাগ করে দেই, আমি উপরে এটা মুছে দেই, উপরে এটা মুছে দেই, যদি আমি এই ভরবেগের পরিবর্তনটাকে সময় দিয়ে ভাগ করে দিই, জাস্ট ভরবেগের পরিবর্তনটাকে সময় দিয়ে ভাগ করে দিব, তাহলে আমি পেয়ে যাব বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হারের ক্ষেত্রে আমরা লিখতে চাই ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার জাস্ট ভরবেগের যে পরিবর্তন, জাস্ট এটাকে আমি সময় দিয়ে ভাগ করে দিব। তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই হচ্ছে টি। এখন এখান থেকে যদি আমি এমটা কমন নেই, আমি এখান থেকে যদি এমটা কমন নেই, তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে এম, কারণ দুইটার মধ্যে এম ভি আছে এম ইউ আছে, তাহলে দুইটার মধ্যে থেকে আমি এম কমন নিতে পারি। তাহলে এম কমন নিলে ভি মাইনাস ইউ, আর নিচে থাকলে হচ্ছে টি, নিচে থাকলে হচ্ছে টি, নিচে থাকলো হচ্ছে টি। একটু কষ্ট করে আমরা মনে রাখবো। তাহলে আমরা এখানে এম কমন নিয়ে নিচে হচ্ছে টি থাকলো। এখন এই যে এম কমন নেওয়ার পর ভি মাইনাস ইউ বাই টি, এই যে ভি মাইনাস ইউ বাই টি এটা আবার কি? এইটা কিন্তু ত্বরণ, এটা কি ত্বরণ। তো ব্যাপারটা কেমন, আমি জাস্ট খালি সূত্রটাকে কমপ্লিট করি, তারপরে অবশ্যই ব্যাখ্যা দিচ্ছি। এখানে এমটাকে রেখে দিলাম, এবং ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এ, ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে এ, এটা আমরা লিখতে পারি। তার মানে এম এ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম এ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম এ। এখন এখানে যে এটা যে ত্বরণ, তাহলে ত্বরণটা আসলে কি? এম তো বস্তুর ভর, এটা তো আমি বুঝি, বাট এ যে ত্বরণ, আর ত্বরণের পরিবর্তে যে এটা থেকে যে এটা আসছে, তো এটা কিভাবে কি বা ত্বরণটা কি, এই ব্যাপারটার সম্পর্কে যদি আমরা একটু কথা বলতে চাই, তো আমরা প্রথমেই ত্বরণ সম্পর্কে একটু জেনে নিব। এইটুক আপাতত আমরা বুঝতে পারছি, এটা আমরা মুছে দিতে চাই যাতে ব্যাপারটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ত্বরণ এ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যদি একটা উদাহরণের সাহায্যে ব্যাপারগুলোকে বোঝার ট্রাই করি, একটা উদাহরণের সাহায্যে, যেমন আমি পাহাড়ির কোনো ঢালুতে, মানে পাহাড়ি এলাকায় ঘুরতে গেছি, তো ঘুরতে যাওয়ার সময় আমার একটা উপত্যকা, যেটা একটা ঢালু আছে, ওই ঢালুটাকে আমার উঠতে হবে। তো আমি কি করছি, আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়িটা নিয়ে যখন আমি ওই ঢালু পার হয়ে উপরের দিকে উঠতে গেছি, আমার গাড়ির যে বেগ ছিল, আমি ধরে নিলাম সাপোজ আমার গাড়ির বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ ছিল, 5 মিটার পার সেকেন্ড পরিমাণ বেগ আসলে ছিল, আমি ধরে নিলাম যে 5 মিটার পার সেকেন্ড বেগে আমার গাড়িটা ছিল। এখন সেই বেগে আমি যদি এই উপত্যকার এই ঢালুতে এইখানে উঠতে চাই, তাহলে আমি কি উঠতে পারবো? স্বাভাবিক চিন্তায় পারবো না, কখনোই পারবো না। অবশ্যই তাহলে কি করতে হবে? বেগ বাড়াতে হবে, বেগের পরিমাণ বাড়াতে হবে। তার মানে এই গাড়িটাকে আমি যদি 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে এটাকে যদি 10 মিটার পার সেকেন্ড বেগ করে দেই, 10 মিটার পার সেকেন্ড বেগ করে দেই, তাহলে কিন্তু সে এই ঢালুটা, এটা হচ্ছে ঢালু, এই ঢালুটা পার হয়ে কিন্তু এখানে চলে আসবে, এই গাড়িটা কিন্তু এখানে চলে আসবে, কারণ বেগ বাড়াই দিছি। বেগ বাড়াই দেওয়ার কারণে আমরা ধরে নিচ্ছি, সাপোজ ধরে নিচ্ছি কিন্তু এই ঘটনাগুলো, যে এরকম কিন্তু বেগ বাড়াই দিয়ে আমার এখানে আসতে হবে। তাহলে এই যে বেগ বাড়াইছি, বেগ বাড়ানো, এই বেগ বাড়ানোর বেগ বৃদ্ধির এই প্রক্রিয়াটাকেই বা এই ব্যাপারটাকেই আমরা বলে থাকি হচ্ছে ত্বরণ। তাহলে আমরা বলতে পারি ত্বরণ যদি আমাকে প্রশ্ন করা হয়, ত্বরণ কি? ত্বরণ আমাকে প্রশ্ন করা হলো যে ত্বরণ কি, তাহলে আমি বলবো হচ্ছে ত্বরণ কি? সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে এখানে আমরা জায়গা নাই লিখতে পারতেছি না, এখানে আরো কিছু লিখবো। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।
তাহলে সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছিলাম 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ করে আমরা উপরে উঠছি, তার মানে বেগের বৃদ্ধি করা হয়েছে। তাহলে বেগের বৃদ্ধিটাই হচ্ছে ত্বরণ, বেগের বৃদ্ধিটাই ত্বরণ। আমাকে মনে রাখতে হবে যে স্বাভাবিক অবস্থায় কোনো একটা গাড়ির বেগ যদি এরকম, আমরা যখন ঢালুতে রাস্তায় যখন গাড়ি চালাচ্ছি সেই অবস্থায় গাড়ির বেগ যদি 10 মিটার পার সেকেন্ড বেগ থাকে, সেখান থেকে যদি 20 মিটার পার সেকেন্ড বেগ করা হয়, বেগের পরিমাণ বৃদ্ধি করা হয়, সময়ের সাথে সাথে বেগ বাড়ানো হচ্ছে, কন্টিনিউসলি বাড়ানো হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সময়ের সাথে সাথে এই বেগ বৃদ্ধির হারটাকে আমরা বলে থাকি হচ্ছে ত্বরণ। তার মানে আমি বলতে পারি আমার এইখান থেকে এই পর্যন্ত কি আমার গাড়িটা কি এখান থেকে এই পর্যন্ত গেছে, মানে কি সব সময় তো 10 মিটার পার সেকেন্ড ছিল না, প্রথমে 10 মিটার পার সেকেন্ড ছিল, পরেরটাই 11, পরেরটাই 12, 13, 14, 15 করে এই পর্যন্ত আস্তে আস্তে 15 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। তার মানে কি সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি হয়েছে। যেহেতু সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি হয়েছে, তার মানে এইখানে আমার ত্বরণ হয়েছে। এখানে কি হয়েছে, এই জায়গাটায় হচ্ছে ত্বরণ হয়েছে, ত্বরণ। এই জায়গাটা কি হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ত্বরণ হয়েছে, মানে বেগের বৃদ্ধি হয়েছে। এখন আমি যখন ঢালুতে চলে গেছি, এখন এখানে একটু সমতল জায়গা, কি জায়গা, সমতল জায়গা। এখন আমার লাস্ট বেগ যদি এই গাড়িটার মধ্যে 15 মিটার পার সেকেন্ড থাকে, লাস্ট বেগ যদি 15 মিটার পার সেকেন্ড থাকে এই গাড়িটার মধ্যে, এবং এই গাড়িটা এখন কি বেগ বাড়ানোর কি কোনো প্রয়োজন আছে? এই গাড়িটা এই বেগ সমবেগেই সামনের দিকে যেতে থাকবে, সমবেগেই সামনের দিকে যেতে থাকবে। তাহলে যে পরিমাণ বেগ আছে সেই পরিমাণ বেগ নিয়ে যদি এই অবস্থায় গাড়িটা সামনের দিকে যেতে থাকে, এই অবস্থায় যদি গাড়িটা যদি সামনের দিকে যেতে থাকে, যে পরিমাণ বেগ আছে সেই বেগ নিয়ে যদি সামনের দিকে যেতে থাকে, তাহলে এই অবস্থাটাকে আমরা বলে থাকি হচ্ছে সমবেগ। এরপর যখন আমি আবার ঢালু থেকে আমার এই গাড়িটা এখান থেকে গাড়িটা ঢালু থেকে নামবে, ঢালু থেকে যখন নামবে, যখন ভূপৃষ্ঠে আসবে, ঢালু থেকে নামে যখন ভূপৃষ্ঠে আসবে, তখন ওর বেগ যদি 15 মিটার পার সেকেন্ড থাকে, কারণ ও তো 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এই পর্যন্ত আসছে, তাহলে 15 মিটার পার সেকেন্ড যদি বেগ থাকে, ওই যদি 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নামে, তাহলে ও যে পরিমাণ গতিতে নামবে, ও যে নামার সাথে সাথে কোথায় সাহা করে চলে যাবে, তাহলে অবশ্যই ওর 15 মিটার পার সেকেন্ড বেগ থাকা যাবে না। তাহলে ওকে সুন্দর করে যদি আস্তে আস্তে করে এখানে ল্যান্ড করতে চাই, তাহলে অবশ্যই ওর বেগের মান কমাতে হবে। তার মানে ওর বেগ 15 মিটার পার সেকেন্ড 14, তারপর হচ্ছে 12, 13, 12, 11, 10, 5, 7, তারপরে 6, তারপরে এই যে 5, লাস্ট পর্যন্ত আসার পর লাস্ট যখন আসলো গাড়িটা এখানে এসে থামলো, তো এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ, 5 মিটার পার সেকেন্ড বেগে এসে কিন্তু এখানে যে লাস্ট 5 মিটার পার সেকেন্ড বেগে এসে পড়ছে। তাহলে এই যে বেগটা কিন্তু ক্রমান্বয়ে কি কমতেছে না, যেহেতু বেগ কমতেছে, এইটাকে কিন্তু আমরা বলে থাকি মন্দন। মনে রাখবো, মন্দন বলে থাকি, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে মন্দন, এই জায়গাটা মন্দন। তাহলে মন্দন কি, মন্দন হচ্ছে জাস্ট ত্বরণের মতোই, জাস্ট মন্দনটা হচ্ছে ত্বরণের মতোই। আমরা কি লিখবো, সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ হ্রাস বৃদ্ধির এখানে হ্রাস বলবো। যেমন এখানে কি সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাচ্ছিল না বৃদ্ধি পাচ্ছিল, হ্রাস পাচ্ছিল, তার মানে হ্রাস পাচ্ছে মানে কি সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে, সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এবং আমরা কিন্তু অলরেডি কিন্তু এটা দেখতে পাচ্ছি, এখানে কি হয়েছে, মন্দন হয়েছে। এবং এই ব্যাপারটাকে একটা লেখচিত্রের মাধ্যমে যদি আমরা দেখি, এই জিনিসটাকে একটু মুছে দিতে চাই, ব্যাপারটা আমরা বুঝাইলাম, ব্যাপারটাকে যদি একটু লেখচিত্রের মাধ্যমে দেখি, এটা একটু মুছে দিয়ে লেখচিত্রের মাধ্যমে যদি একটু দেখি, তাহলে ব্যাপারটা কেমন হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সময়, আর এদিকে হচ্ছে বেগ, তাহলে সময়ের সাথে সাথে কি বেগ বৃদ্ধি পাচ্ছে। যদি সময়ের সাথে সাথে বেগের বৃদ্ধি পাই, মানে এইটুক ত্বরণ, এইটুক সমবেগ বা এইটুক হচ্ছে মন্দন। তাহলে এটাকে আমরা বলতে পারি ত্বরণ সমবেগ। তাহলে এই লেখচিত্রটা কিন্তু আমরা মনে রাখবো ইনশাল্লাহ, এবং খুবই যত্ন সহকারে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। এই লেখচিত্রটার নাম হচ্ছে বেগ সময় লেখচিত্র। এই ঘটনাটা আমরা খুবই যত্ন সহকারে মনে রাখবো, যেটা আমাদের জন্য খুব দরকার হবে ইনশাল্লাহ। আমরা কিন্তু এটা বুঝতে পারছি, ত্বরণ থেকে এটা আসছে। এখন ত্বরণকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দিয়ে, এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়। ত্বরণ এই ইকুয়াল টু হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে সময়। এইটাই হচ্ছে ত্বরণের আমাদের সূত্র। এই এর পরিবর্তে, এই জন্য আমরা ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে আগের সূত্রে কি লিখছি, এ লিখছি। তো এখান থেকে আমরা যদি ত্বরণের এককটা দেখে ফেলি, যেহেতু এটা ত্বরণ,
মিটার পার সেকেন্ড। ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন ত্বরণের এককটা মিটার পার সেকেন্ড কেন হয়েছে আমি একটু বলি। তো প্রথমে আমরা মনে রাখবো ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগ বাই সময়। বেগ বাই সময়, এই যেখানে বেগ বাই সময়, ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগ বাই সময়। আর বেগ ইকুয়াল টু হচ্ছে বেগের পরিবর্তে আমরা লিখতে পারি বেগের পরিবর্তে আমরা কি জানি, আমরা জানি সরণ বাই সময়। আমরা কিন্তু একটু আগে দেখে আসছি না, মুছে দিচ্ছি, বাট একটু আগে দেখে আসছি কিন্তু বেগের পরিবর্তে আমরা জানি সরণ বাই সময়। তাহলে বেগের পরিবর্তে যদি সরণ বাই সময় হয় তাহলে আর নিচে তো আর একটা সময় এমনিতেই আছে। এই বেগের পরিবর্তে কিন্তু আমরা এই যে সরণ বাই সময়টা লিখছি, আর নিচে তো একটা সময় আছেই। তাহলে আমরা এই জিনিসটাকে, এই যে ঘটনাটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে যদি আমরা একটু এখানে লিখি, যেমন সরণ বাই সময়কে আমরা এইভাবে লিখতে পারি, সরণ বাই সময় ইন্টু সময়, যেহেতু সময় দুইটা, এই যে এই ঘটনাটাকে আমরা এইভাবে লিখতে পারি যদি গুণ আকারে প্রকাশ করি, তাহলে সরণ বাই সময়ের স্কোয়ার, সময়ের কি স্কোয়ার, আর সময়ের স্কোয়ার হলে আমরা কি বলতে পারি, সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তার মানে সেকেন্ড স্কোয়ার। তার মানে সেকেন্ড স্কোয়ার হলে এটাকে সেমভাবে যদি আমি এই সেকেন্ডটাকে গুণ আকারে নিয়ে আসি, মানে এই গুণ আকারে নিয়ে আসি, তাহলে আমার সেকেন্ডটা কী হয়ে যাবে, মাইনাস পাওয়ারটা কী হয়ে যাবে, 2টা -2 হয়ে যাবে। তার মানে সেকেন্ড এই যে গুণ আকারে নিয়ে আসছি, এর যে পাওয়ারটা ছিল -2 হয়ে গেছে। তার মানে আমার ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণের একক মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হচ্ছে এইভাবে, ওইভাবে হয়েছে। প্রথমে এখান থেকে একটু ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়, তারপরে বেগের পরিবর্তে সরণ বাই সময়, নিচে তো সময় ছিলই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সরণ বাই সময় ইন্টু সময়, মানে সময়ের স্কোয়ার। আর সময়ের স্কোয়ার মানে কি, সময়ের একক সেকেন্ডের স্কোয়ার, আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে মিটার বাই সেকেন্ড স্কোয়ার, যেটাকে যদি আমি পাশাপাশি লিখি তাহলে আমাদের দেখলে মনে হবে হচ্ছে মিটার পার ms ইনভার্স 2। আশা করি বুঝতে পারছি, একটু কষ্ট করে আমরা মনে রাখবো। তাহলে এইখানে আমরা কথা বলতেছিলাম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা কিন্তু লাস্টে দেখাইছিলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কিন্তু ma ছিল। তো এই জিনিসটাকে যদি আমি একটু মুছে দিই, এখানে যদি আমরা খেয়াল করি যে আমরা যেটা বলতেছি ত্বরণ, এই যে এখানে কোনো বস্তুর ভরবেগ বুঝি, ভরবেগের পরিবর্তন বুঝি, ভরবেগের পরিবর্তনের হারও বুঝি, আর ভরবেগের পরিবর্তনের হার আমরা পাইছিলাম ma পাইছিলাম, যেখানে mটা হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে ত্বরণ কি আমরা জেনে গেছি, ত্বরণ মন্দন সমত্বরণ এগুলো আমরা জেনে গেছি। এখন আমাদের কথা হচ্ছে যে এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল মানে যেটা প্রয়োগ করা হচ্ছে, প্রয়োগকৃত বল। এই প্রয়োগকৃত বলকে আমরা প্রকাশ করি হচ্ছে F দিয়ে, ফোর্সের F দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ma এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে হচ্ছে F সমানুপাতিক ma। এটা কি আমরা লিখতে পারি না? এই যে এই কথার পরিবর্তে এইটুকু আমরা অবশ্যই লিখতে পারি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। কিন্তু আমরা এটা একটু কষ্ট করে মনে রাখবো। আমরা আশা করি যে বুঝতে পারতেছি। আমার কথা অনেক সময় দেখা যাচ্ছে যে বেঁধে যায় বা এই সমস্যা হয়, তো সকল ব্যাপারগুলোকে আমরা ভুল বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। যদি কোনো কিছুতে সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে লিখবো, আমি অবশ্যই সর্বোচ্চ রিপ্লাই দিব এই ব্যাপারগুলোকে বোঝানোর জন্য। তো ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি যে এই ব্যাপারটা কেমন, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে একটা সূত্র কনভার্ট করা যায় কিনা আমরা দেখি, যে বা F আমি সমানুপাতিক চিহ্ন উঠাই দিব, কারণ সমানুপাতিক চিহ্ন বা এই সূত্র দিয়ে তো আমি ম্যাথ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে সমান সমান চিহ্নে আনতে হবে। আর যখন আমি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান সমান চিহ্ন দিব, তখন অবশ্যই আমাকে একটা ধ্রুবক দিতে হবে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এবং এইখানে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে KMA। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবকের মান থাকে, যেমন মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক G এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। তো বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা যদি বলি চার্জের একক কুলম্বেরও কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। যখন আমরা স্থির বা তড়িৎ নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলোকে বলবো। তো প্রত্যেকটারই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবকগুলার কিন্তু একটা নির্দিষ্ট মান, ফিক্সড মান থাকে। কিন্তু এখানে আমরা এই সমানুপাতিক ধ্রুবক K এর কোনো ফিক্সড মান নাই, আমরা K এর মানটাকে 1 ধরি, তার মানে আমরা লিখতে পারি একটা সমীকরণ পাই F = হচ্ছে ma। এইটাই হচ্ছে আমাদের
আসল সূত্র। এবং এইটাই এতক্ষণ উদ্দেশ্য ছিল, এই যে প্রযুক্ত বলের সমানুপাতিক, এটাই ছিল হচ্ছে আমাদের এই সূত্রটাকে কমপ্লিট করা বা বের করা। এবং খুবই 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 একটা আদর্শ সূত্র, যেটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্সের জন্য। ইনশাল্লাহ আমরা আশা করি বুঝতে পারছি এই ঘটনাটা। এরপরে যদি আমরা এটা শেষ হয়ে গেল, এখন আমাদের কথা হচ্ছে পরের কথা, যে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কিন্তু mv মাইনাস mu ছিল। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন তো সেই দিকেই ঘটবে। আমরা একটু যদি চিন্তা করি যে আমি এভাবে দাঁড়াই আছি, আমাকে কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে, তাহলে তো আমি সামনের দিকেই যাব না, আমি পেছনের দিকে যাব? পেছনের দিকে তো কখনোই যাব না, আমি সামনের দিকেই যাব। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটবে। আমাকে যদি এই দিকে ধাক্কা দেয়, পেছন থেকে ওই দিকে ধাক্কা দেয়, তাহলে আমি এইদিকে যাব, এদিকে গেলে এদিকে যাব। তো বস্তুর যেদিকে ধাক্কা দেওয়া হবে, বল প্রয়োগ করা হবে, ঠিক সেই দিকে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি এই যে দ্বিতীয় সূত্রটা, আশা করি আমরা বুঝতে পারছি, এবং যেটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ সূত্র ছিল। ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি, একটু যত্ন সহকারে একটু কষ্ট করে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী লেকচারে অবশ্যই নিউটনের তৃতীয় সূত্র থেকে শুরু করে যাবতীয় অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, অনেক মজার ব্যাপার বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।